তো প্রথমে বুঝি রিউম্যাটোলজিটা কি। আমরা এই সাবজেক্টকে তিনটে ভাগে ডিভাইড করে দিতে পারি। তো ফার্স্ট হলো আর্থ্রাইটিস, যেটাতে গাঁটে গাঁটে ব্যথা হয়। তারপরে একটা হলো অটো ইমিউন ডিজিজ, যেটা আমরা সতর্ক থাকি, যেটা একটু ডেঞ্জারাস। 3 নম্বর যে জিনিস আমরা রুমেটোলজিতে দেখি সেটা হলো সফট টিস্যু রুম্যাটিজম। আমার ঠাকুমা বাতের ব্যথায় ভুগছে, দাদু ভুগছে বা বাবা ভুগছে। এই বাতের ব্যথাটা কি, এর কারণ কি? যারা স্মোকিং করে তাদের মধ্যে আর্থ্রাইটিস বা বাত খুব কমনলি দেখা যায়। সবার একটা ধারণা রয়েছে এই বাতের ব্যথা বা আর্থ্রাইটিস শুধুমাত্র বয়স্ক মানুষদেরই হয়। একদমই ভুল ধারণা। এই অটো ইমিউন ডিজিজেস কি কি আপনারা পান? তো মোস্ট কমন অটো ইমিউন ডিজিজ যেটা আমরা দেখি সিস্টেমিক লুপাস, যেটা আমরা এসএলই বা লুপাস বলি। পূর্ণিমা অমাবস্যায় এলে না গাঁটে গাঁটে ব্যথা করে, বাত থাকলে আরো বেড়ে যায়। এটা কি সায়েন্টিফিক নাকি মিথ? আমাদেরকে 100 পেশেন্টের মধ্যে 90 পেশেন্টরা বলে যে ব্যথা বাড়ছে, তাহলে আমরা সেটাকে ইগনোর করতে পারবো না। আর কারোর যদি একবার আর্থ্রাইটিস হয় সেটা কি সেরে ওঠা সম্ভব? না। জগগ্রেন সিনড্রোম সম্বন্ধে জগগ্রেন নিয়ে এটাতে মোস্ট কমনলি পেশেন্টরা নিয়ে আসবে মুখটা শুকে যাচ্ছে, একদম আঠার মতন মুখ, এরকম টিপিক্যালি পেশেন্টরা বলে। কি আপনারা এই রোগগুলোকে ধরেন কিভাবে যে এইটাই হয়েছে? রুমেটয়েড আর্থ্রাইটিস থাকলে আমরা রুমেটয়েড ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি এই টেস্টগুলো করে ডায়াগনোজ করতে পারি। কার্পেল টানেল সিনড্রোমটা কি? এটা বেসিক্যালি হাতে প্রথম 3টে আঙ্গুল, হ্যাঁ, ফার্স্ট 3 ফিঙ্গার্সে ঝিনঝিন হচ্ছে, কাজ করতে পারছেন না, একটু উইকনেস লাগছে। তো ফাইব্রোমায়ালজিয়া লোকে বুঝবে কি করে আমার এরকম হয়েছে আর আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে? বেসিক্যালি পেশেন্টরা এসে বলবে যে আমার সারা গায়ে ব্যথা হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ রোগ মায়োসাইটিস। সবাই শুনেছে সামান্থা রুট প্রভুকে হয়েছিল মায়োসাইটিস। আর একটা রোগ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস। এগুলো রোগ না টাং টুইস্টার? আপনি বুঝে বলুন তো। এগুলো তো এলিয়েনদের রোগ, এগুলো মানুষের হয়? নমস্কার, আমি সায়ন। নমস্কার, আমি কুশল। ইনজেকশনের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকের পর্ব ব্যথা নিয়ে বা বাত নিয়ে, বা আপনারা যেটাকে বলেন গাঁটে গাঁটে ব্যথা করছে ডাক্তারবাবু, সেই সব নিয়ে আমরা আলোচনা করবো প্রথমবার। তো ডাক্তারবাবু কী নিয়ে হবে আজকে? হ্যাঁ, আমি আগে বলে দিই ডাক্তারবাবুর নামটা আগে বলি। ডক্টর রেশমি রুংটা আমাদের সাথে আছেন। উনি একজন রিউম্যাটোলজিস্ট। নমস্কার, আমি ডক্টর রশ্মি রুংটা। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ঠিক আছে, রিউম্যাটোলজিস্টকে আমরা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছি। উনি হুইল চেয়ার থেকে লোককে হাঁটান আর আমরা বসিয়ে দিয়েছি। ভালো লাগছে হুইল চেয়ারে বসে? না, একটু মানে উইয়ার্ড লাগছে আমার। উইয়ার্ড লাগছে। আমরা আপনার সবাই উইয়ার্ড কোশ্চেনই করে থাকি। তো ম্যাম, সবার আগে আপনি একটুখানি বলুন যে গাঁটে গাঁটে ব্যথা করছে। তো গাঁটে গাঁটে ব্যথা তো একটা খুব জেনেরিক ব্যাপার। তো কোন গাঁটে গাঁটে ব্যথাতে আমরা বুঝবো বা কী কী সিমটমস দেখে বুঝবো, এটা আর না নর্মাল মেডিসিনে হবে না, একজন রিউম্যাটোলজিস্টের কাছে যেতে হবে। আমরা যদি আর্থ্রাইটিসকে ডিভাইড করি, বেশিরভাগ আমরা দুটো মানে ডিভিশন করতে পারি। একটা যেটা ইনফ্লামেশনের জন্য, যেটা বাত দিয়ে হয় সেটা, আর একটা ওল্ড এজের জন্য, যেটা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস হয়। তো দুটোতেই আপনাকে রুমেটোলজিস্টকে দেখাতে হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু যে প্রথম আছে ওটা একটু সিরিয়াস হতে পারে, কেন কি একটু ইয়াঙ্গার এজ পপুলেশন, যেটা আমরা অটো ইমিউন কারণ বা ইনফ্লামেশনের কারণ যে বাতটা দেখি, ওটা একটু ইয়াঙ্গার এজ পপুলেশনে শুরু হয় এবং বাচ্চাদেরও হয়। আর মোস্টলি বিটুইন 20 to 40 ইয়ার্স অফ এজ আমরা দেখতে পারি। আর এই গাঁটগুলো, ছোট ছোট গাঁটগুলো, হাতের গাঁটগুলো, কবজি, কনুই, পায়ের আঙ্গুলগুলো, এইগুলোকে ধরতে পারে। তো আর এগুলো ট্রিট না করলে ওভার দ্য ইয়ার্স এই গাঁটগুলো বেঁকে যেতে পারে। তো এইগুলো একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট আগে থেকে দরকার। তো এইগুলোতে ডেফিনেটলি রুমেটোলজিস্টকে দেখাতে হবে। আর যে অন্য ধরনের বাত আছে, যেটা একটু হাড় খোয়ার রোগ, যেটা আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস, যেটা আমরা ইংরেজিতে বলি, যেটা একটু 50-60 বছর বয়সের পর আমরা দেখি হাঁটুতে, গোড়া, একটু খুচকিতে, এইগুলোতে যে ব্যথা হয়, ওটা খুব বেশি কিছু করার নেই। একটু এক্সারসাইজ করতে হবে, ব্যথার গড়ি খেতে পারি, বা মানে পরে যখন অ্যাডভান্স হয়ে যায় তখন নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট লাগতে পারে। তো প্রথমে বুঝি রিউম্যাটোলজিটা কি। তো রুমেটোলজি একটা মেডিসিনের সুপার স্পেশালিটি সাবজেক্ট বলতে পারি। তো ইন দ্যাট আমরা এই সাবজেক্টকে 3টে ভাগে ডিভাইড করে দিতে পারি। তো ফার্স্ট হলো আর্থ্রাইটিস, যেটা আমরা জাস্ট ডিসকাস করলাম, যেটাতে গাঁটে গাঁটে ব্যথা হয়।
হ্যাঁ, এটা সব এজ গ্রুপে হতে পারে। এটাতে অনেক রকমের আর্থ্রাইটিস হতে পারে, যেরকম রুমেটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, গাউট যেটা ইউরিক অ্যাসিডের ব্যথা হয় সেটা, আর জুভেনাইল আর্থ্রাইটিস যেটা বাচ্চাদের হয়। তো এইগুলো আপনার আর্থ্রাইটিসে আমে পড়ে। তারপরে একটা হলো অটো ইমিউন ডিজিজ, এটা একটু সব থেকে যেটা আমরা সতর্ক থাকি, যেটা একটু ডেঞ্জারাস। এটা কি হয় যে আমাদের বডির যে ইমিউন সিস্টেম হয়, যেটা ইনফেকশনদের আগেনস্টে আমাদেরকে প্রোটেক্ট করে, সেটা নিজের বডির আগেনস্টে ফাইট করতে শুরু করে। সেটার জন্য আমরা এটাকে অটো ইমিউন ডিজিজ বলি। অটো ইমিউন, ওটা আমাদের সেলসের আগেনস্টে ইমিউন সিস্টেম ফাইট করছে। তো সেটা আপনার সব অর্গান ধরে নিতে পারে, মানে ব্রেন, হার্ট, লাং, কিডনি, লিভার, স্কিন। তো এটা সব ধরনের সিমটম হতে পারে এই অটো ইমিউন ডিজিজ। তো অটোইমিউন ডিজিজের মেন ডিজিজ হলো লুপাস, যেটা আমরা বলি। এটা ইয়াং ফিমেল, 20 to 40 year old ফিমেলসে দেখা যায়। তারপরে স্ক্লিরোডার্মা, ভ্যাসকুলাইটিস, এইগুলো সব অটোইমিউন। ইভেন রুমেটয়েড আর্থ্রাইটিস এক রকমের অটোইমিউন ডিজিজ আছে। তারপরে 3 নম্বর যে জিনিস আমরা রুমেটোলজিতে দেখি, সেটা হলো সফট টিস্যু রুম্যাটিজম। তো এটা বডিতে গাঁট ছাড়া যে মানে ব্যথা যেখানে হয়, যে মাসেলসগুলোতে যদি ব্যথা হয়, কোমরে ব্যথা, বেসিক্যালি গাঁট ছাড়া শরীরে যেখানে মানে যেখানে ব্যথা হলে ওটাও আমরা দেখি। তো ওটা সফট টিস্যু রুম্যাটিজম বলি। ওটা আপনার ফাইব্রোমায়ালজিয়া হতে পারে, কার্পেল টানেল সিনড্রোম হতে পারে। তো এইগুলো মানে নানান রকমের জিনিস থাকে। ম্যাম, বাতের ব্যথাকে একটু সহজে বুঝি, যে বাত ব্যাপারটা কি? এই যে আমরা মানে বহুল ব্যবহৃত যে শব্দ, আমরা সবাই বলি যে এই আমার ঠাকুমা বাতের ব্যথায় ভুগছে, দাদু ভুগছে বা বাবা ভুগছে। তো এই বাতের ব্যথাটা কি, এর কারণ কি, কেন হয় ওটা বলা মুশকিল। আমি যে প্রথম যে অস্টিও আর্থ্রাইটিস হয়, ওটা তো বয়সের বাদ, যেটা হাড় খোয়ার রোগ হয়, ওটা এক বয়সের পর সবারই হবে। তো একটু জেনেটিক টেন্ডেন্সি থাকলে একটু আগে হতে পারে বা একটু পরে হবে, কিন্তু আফটার 40-50 years of age সবারই মানে একটু না একটু অস্টিওআর্থ্রাইটিস যে মানে হাড় খোয়ার রোগ আছে, সেটা তো হবেই। রুমেটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ওটা তো অনেকগুলো জেনেটিক এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে। একটা হয় যে স্মোকিং খুব অ্যাক্সেলারেট করে। তো যারা স্মোকিং করে তাদের মধ্যে আর্থ্রাইটিস বা বাত খুব কমনলি দেখা যায়। তো আমরা ফার্স্ট যারা আর্থ্রাইটিস নিয়ে আসে তাদেরকে বলি যে স্মোকিংটা পুরোপুরি বন্ধ করতে হবে। তো স্মোকার্সে বেশি হয়, বা যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের আমরা বাত বেশি দেখি। তো জিনিসটা কি, সেটা আপনার গাঁঠের মধ্যে ইনফ্লামেশন, মানে গাঁঠের মধ্যে বাত। তো এটাতে মানে প্রাইমারিলি কি হয় যে সকালের দিকে সব থেকে বেশি অসুবিধা হয়। পেশেন্ট বলবে যে সকালে ঘুম থেকে ওঠার পর হাতটা নাড়াতে পারছে না বা পা নাড়াতে পারছে না, 1 ঘন্টা পর ওটা একটু নরম হতে থাকে, কিন্তু সকালে যে সিমটমসগুলো ম্যাক্সিমাম থাকে সেটা বেশি করে আমরা বাতের রোগে, মানে রুমেটয়েড আর্থ্রাইটিস বা যেটা বাতের রোগ হয়, সেইগুলোতে সকালে সব থেকে বেশি অসুবিধা হয়। একটা খুব জিনিস ক্লিয়ার করতে চাই আজকে, লোকেও এটা খুব কনফিউজড থাকে এই ব্যাপারটা। রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক হার্ট ডিজিজ আর এই যে রিউম্যাটিক ডিজিজেসগুলো আছে, এগুলো কি সব এক? না, ওটা একদম সম্পূর্ণ আলাদা জিনিস। রুম্যাটিক ফিভার উইল লিড টু রুমেটয়েড হার্ট ডিজিজ লেটার অন। যদি রুম্যাটিক ফিভারের চিকিৎসা না করা হয়, তাহলে ওটা পরিবর্তকালে রুম্যাটিক হার্ট ডিজিজ মানে ওই সেম পেশেন্টকে হবে। কিন্তু রুম্যাটিক ফিভার আর রুমেটয়েড আর্থ্রাইটিস একদমই আলাদা জিনিস। রুম্যাটিক ফিভার ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে হয়, বিলো 12 to 15 years অফ এজে আমরা রুম্যাটিক ফিভার দেখি। ওটা প্রাইমারিলি হার্টের কন্ডিশন, যেটা ট্রিট না করলে রুম্যাটিক হার্ট ডিজিজ করতে পারে। আর ওটা সোর থ্রোট দিয়ে শুরু হয়, একটা সামান্য একটা গলার ব্যথা হলো, তারপরে বড় বড় গাঁঠে ব্যথা হতে পারে। হ্যাঁ, আর এই ব্যথাগুলো ইউজুয়ালি থাকে না, কয়েকদিন পর চলে যায়। আর শরীরে র্যাশ হতে পারে। তো এইগুলো প্রাইমারিলি কার্ডিওলজিস্ট ট্রিট করে, কেন কি লং টার্ম কমপ্লিকেশনস হার্টে হয়। আর রুমেটয়েড আর্থ্রাইটিস হলো বাতের ব্যথা, ওটা প্রাইমারিলি একটা জয়েন্টের ডিজিজ, কিন্তু ওটাও হার্টকে ইফেক্ট করতে পারে। আনট্রিটেড লং স্ট্যান্ডিং খুব বয়স্ক মানুষে ওটা হার্টকে ইফেক্ট করতে পারে, কিন্তু প্রাইমারিলি এই দুটো ডিজিজ একদম আলাদা। মানে রিউম্যাটিক ফিভার
শুনলেই লোকে ভাবে আচ্ছা রিউম্যাটিক ফিভার, আচ্ছা তাহলে আমি রিউম্যাটোলজিস্টের কাছে দেখাতে যাব। না, তো আমাদের কাছে প্রচুর রেফারেল আসে। তো পেশেন্টদের গাঁঠে ব্যথা আছে, একটা এএসও টাইটার বাইরে করানো হলো, ওটা খুব বেশি 400-500 আসলো, আর আমাদের কাছে তো পাঠানো হয়েছে পেশেন্টটাকে। কিন্তু ওটা ইউজুয়ালি আমরা যদি পেশেন্টের বয়স 15-16 বয়সের পার হয়ে গেছে, আমরা এএসও টাইটারকে খুব বেশি গুরুত্ব দিই না। তো রুম্যাটিক ফিভার টোটালি আলাদা, ওটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। রুমেটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি আফটার 15-20 ইয়ার্স অফ এজে, ওটাতে ছোট ছোট গাঁঠে ব্যথা হয়। আর রুম্যাটিক ফিভার বড় বড় গাঁঠে ব্যথা দিয়ে শুরু করে, কিন্তু ওইগুলো পারসিস্ট করে না। একটা জিনিস আমরা বলেই থাকি যে পূর্ণিমা অমাবস্যায় এলে না গাঁটে গাঁটে ব্যথা করে, বাত থাকলে আরো বেড়ে যায়। এটা কি সাইন্টিফিক নাকি মিথ? তো সত্যি কথা বলতে মানে প্রচুর পেশেন্টদের আমাদেরকে বলে যে অমাবস্যা পূর্ণিমাতে ব্যথা বেড়ে যাচ্ছে, কিন্তু সেরকম কোনো সাইন্টিফিক পেপার নেই যেটা দেখাচ্ছে যে হ্যাঁ এই দুটো টাইম পিরিয়ডে ব্যথা বাড়বে। কিন্তু যদি আমাদেরকে 100 পেশেন্টের মধ্যে 90 পেশেন্টরা বলে যে ব্যথা বাড়ছে, তাহলে আমরা সেটাকে ইগনোর করতে পারবো না। মানে কখনো মনে হয়নি এটার উপরে এটা রিসার্চ করি? একটা থিওরি আছে যে ওই মুনের গ্র্যাভিটেশনাল পুলের জন্য হয়তো এই দুটো সময়ে ব্যথা বাড়তে পারে, কিন্তু মানে যখন আমাদেরকে 90% পেশেন্টরা বলছে যে ওদের এই দুটো সময়ে ব্যথা বাড়ছে, তাহলে আমরা ওটা ইগনোর করতে পারবো না জাস্ট বিকজ পেপার কোনো পাবলিশ হয়নি সেরকম। মানে ব্যথা বাড়ে তখন, কিন্তু আমরা কেন বাড়ে সেটা আমরা জানি না। অমাবস্যা হোক বা পূর্ণিমা হোক, একটা জিনিস কিন্তু খুব কমন এবং গুরুত্বপূর্ণ, কি বলুন তো ম্যাম? দারুণ খাওয়া দাওয়া করা। এবং সেই কারণে অমাবস্যা থেকে পূর্ণিমা বা পূর্ণিমা থেকে অমাবস্যা রোজ যাতে আপনার বাড়িতে দারুণ দারুণ রান্না হয়, তার জন্য একটা স্পেশাল গিফট রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে। আপনার জন্য রান্নাঘরের সমস্ত মশলা, তেল, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আপনি দারুণ দারুণ রান্না করবেন, আমাদেরকে ছবি পাঠাবেন, মাঝে মাঝে নেমন্তন্ন করবেন, আমরাও খেতে যাবো। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা অটো ইমিউন ডিজিজের কথা শুনলাম, তো এই অটো ইমিউন ডিজিজেস কি কি আপনারা পান? অটোইমিউন ডিজিজেস মানে সমস্ত অর্গানকে ধরে নিতে পারে। তো মোস্ট কমন অটোইমিউন ডিজিজ যেটা আমরা দেখি সেটা আছে সিস্টেমিক লুপাস, যেটা আমরা এসএলই বা লুপাস বলি শর্টে। তো সেটা ইউজুয়ালি 20 to 40 ইয়ার্স এজ, মহিলাদের একটু বেশি হয়, আর এই ইয়াং এজ গ্রুপে বেশি হয়। ওরা র্যাশ নিয়ে আসবে, মুখে র্যাশ হচ্ছে, যেটা রোদে গেলে জ্বলছে বা বাড়ছে। খুব সুন্দর দেখতে র্যাশ, বাটারফ্লাই। হ্যাঁ, বাটারফ্লাই র্যাশ মতন আমরা টিপিক্যালি ডিসক্রাইব করি। তারপরে মুখে ঘা, চুল উঠছে প্রচণ্ডভাবে, লো গ্রেড ফিভার, গাঁঠে গাঁঠে ব্যথা। আর কিন্তু এটা লুপাসে খুব কমনলি কিডনি ইনভলভড হতে পারে, হ্যাঁ সমস্ত অর্গান ইনভলভ হতে পারে। তারপরে রুমেটয়েড আর্থ্রাইটিস আরেকটা অটোইমিউন ডিজিজ, যেটা নিয়ে আমরা তো অলরেডি আলোচনা করেছি। তারপরে সিস্টেমিক স্ক্লিরোসিস, যেটাতে স্কিন ইফেক্ট হয়, তো স্কিন পুরো হার্ড হয়ে যায়, স্কিন টাইটেনিং যেটা আমরা বলি, আঙ্গুলের মাথা নীল সাদা হয়ে যায় ঠান্ডার সময়, ঠান্ডাকালে। যদি আনট্রিটেড থাকে রোগটা, তাহলে গাঁট ছাড়া অনেক রকমের অসুবিধাগুলো হতে পারে। তো এটাতে লাং ফাইব্রোসিস, যেটা আমরা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলি, সেটা হতে পারে। চোখটা শুকিয়ে যেতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে। তারপরে ভ্যাসকুলাইটিস, গ্যাংগ্রিন, এইগুলো হার্ট ডিজিজ, এইগুলোও কমন যদি আনট্রিটেড থাকে। আর একটা জিনিস যেটা বলছেন সিস্টেমিক লুপাস এরিথেমেটাসাস, এটা তো গেল। জগগ্রেন সিনড্রোম সম্বন্ধে জগগ্রেন নিয়ে, তো এটা ইউজুয়ালি বয়স্ক মহিলাদের পাওয়া যায়, মোস্টলি আফটার 50 ইয়ার্স অফ এজ। তো এটাতে মোস্ট কমনলি পেশেন্টরা নিয়ে আসবে মুখটা শুকে যাচ্ছে, একদম আঠার মতন মুখ, এরকম টিপিক্যালি পেশেন্টরা বলে। তারপরে চোখের জলটা শুকে যাচ্ছে, মানে ধুলো পড়ে আছে চোখে, বারবার এরকম লাগে ওদের। তো মুখটা শুকে যায়। তারপরে গাঁঠে গাঁঠে ব্যথা হতে পারে, পুরো বডিটা ড্রাই ফিল করে বেসিক্যালি, ঠিক আছে। তারপরে আবার এটাতে আইএলডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, লাংসের প্রবলেম হতে পারে। হ্যাঁ, সন্ধেবেলার দিকে খুব আলস্য ভাব, মানে কোনো এনার্জি থাকছে না, খুব সিভিয়ার ফ্যাটিগ, এই জিনিসগুলো আমরা শোগরেন সিনড্রোমে দেখতে পারি। এটা অ্যাকচুয়ালি খুব কমন ডিজিজ আছে, কিন্তু যেহেতু সিমটমসগুলো এত নন স্পেসিফিক আছে, শুধু একটা মুখটা শুকছে, চোখ শুকিয়ে যাচ্ছে, আলস্য ভাব লাগছে, একটু অল্প অল্প গাঁথে ব্যথা হচ্ছে, এইগুলো এত নন স্পেসিফিক সিমটমস আছে যে অনেক পেশেন্টসগুলো আনডায়াগনোজ থাকে। একদম সেটাই বলছিলাম, মানে জেরোস্টোমিয়া এন্ড জেলোপথ্যালমিয়া। এক্স্যাক্টলি, মানে যখন নিয়ে আসছে, মানে মুখ শুকিয়ে গেছে, মুখে থুতু বেরোচ্ছে না, জেরোস্টোমিয়া, চোখের জল বেরোচ্ছে না, জেরোপথ্যালমিয়া। এ তো অনেক অন্য অসুখেও হতে পারে। তো আপনি এই যে প্রফেশনাল ডায়াগনোসিস আর কি কি রোগের সাথে এটা মিল পান? তো এটা একটু মানে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। শোগরেন সিনড্রোমে যে আমরা আরও ডিজিজেসগুলো, যেটা হেপাটাইটিস সি, সার্কয়েডোসিস,
আর ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোমস এইগুলো আমরা রুল আউট করতে থাকি শোগ্রেন সিনড্রোমে। কিন্তু রুমেটয়েড আর্থরাইটিস এটা খুব মিমিক করে শোগ্রেন, ইনফ্যাক্ট ওর দুটো ডিজিজ সাথেও দেখা যায়। কখনো মেনোপজের সাথে? হ্যাঁ, তো মেনোপজে খুব ড্রাইনেস সিমটমসগুলো, হট ফ্ল্যাশেস এইগুলো, আর এজ গ্রুপটাও সেম আছে, কেন কি মেনোপজও 50 এর কাছাকাছি হয়, শোগ্রেন সিনড্রোমও পিক এজ সেটাই আছে। তো অনেক মেনোপজের সিমটমসগুলো এর সাথে মানে মেল করে। এই এতগুলো রোগের আপনি নাম বললেন, এগুলো স্ক্রিনিং এবং ডায়াগনোসিস আপনারা কিভাবে করেন? সহজে বলে রাখি, আপনারা এই রোগগুলোকে ধরেন কিভাবে যে এইটাই হয়েছে? প্রথম অবভিয়াসলি পেশেন্টদের কি প্রবলেম আছে ক্লিনিক্যাল হিস্ট্রি শুনে, তো অনেকবার আমরা হিস্ট্রি শুনেই একটা মোটামুটি মাথায় একটা ডায়াগনোসিস বানিয়ে নিতে পারি যে হ্যাঁ এটা লুপাস হতে পারে বা এটা রুমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আর মোস্ট অফ দ্য টাইমস এই সব রোগগুলো আমরা দু তিনটে ব্লাড টেস্ট করে আমরা ডায়াগনোস করে নিতে পারি। যেরকম রুমেটয়েড আর্থ্রাইটিস থাকলে আমরা রুমেটয়েড ফ্যাক্টর, অ্যান্টি-সিসিপি এই টেস্টগুলো করে ডায়াগনোস করতে পারি। কিন্তু 100% কেসেসে এগুলো পজিটিভ থাকবে না, কয়েকটা কেসেসে এগুলো নেগেটিভ থাকলেও পেশেন্টের রুমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আর লুপাস, স্ক্লিরোডার্মা এইগুলো আমরা একটা ANA বলে টেস্ট করি, সেটা দিয়ে আমরা স্ক্রিন করি, ওটা পজিটিভ থাকলে আমরা ফার্দার টেস্টগুলো করি, আর নেগেটিভ থাকলে তাহলে আমরা অন্যর দিকে ভাববো। ইভেন শোগ্রেনসে আমরা ANA দিয়ে স্ক্রিন করতে পারি। ভ্যাসকুলাইটিসে আলাদা ব্লাড টেস্টগুলো হয়। আর যে সফট টিস্যু রুমেটোলজি যেটা বললাম, যেটা কার্পেল টানেল সিনড্রোম হলো, ফাইব্রোমায়ালজিয়া হলো, এইগুলোর জন্য স্পেশালাইজড কার্পেল টানেলের জন্য একটা নার্ভের পরীক্ষা করতে হয়। ফাইব্রোমায়ালজিয়ার জন্য সেরকম কোনো ব্লাড টেস্ট নেই, ওটা ক্লিনিক্যালি আমরা পেশেন্টদের প্রবলেমসগুলো শুনে তারপরে এক্সামিন করে ওটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে রিচ করতে হয়। এই যে কঠিন নামটা আপনি বললেন, অনেকেই জানতে চাইবে এই কার্পেল টানেল সিনড্রোমটা কি? কার্পেল টানেল সিনড্রোম হয়, এটা মানে খুব কমনলি আমরা প্র্যাকটিসে দেখি, যেটা বেশিরভাগ মহিলাদের হয়। আর এটা বেসিক্যালি হাতে প্রথম 3টে আঙ্গুল, হ্যাঁ, ফার্স্ট 3 ফিঙ্গার্সে ঝিনঝিন হচ্ছে, কাজ করতে পারছেন না, একটু উইকনেস লাগছে। তো এটা রিস্ট মানে কবজি দিয়ে শুরু হয়ে প্রথম 3টে আঙ্গুল অবাস লাগে, এটাতে আমরা কার্পেল টানেল সিনড্রোম বলি। তো এটা খুব কমনলি যখন পেশেন্টদের থাইরয়েড বা সুগার থাকে, এই দুটো রোগে খুব কমনলি দেখা হয়। আর তো আগে ওষুধগুলো দিয়ে ঠিক করতে পারি, আর যদি ওষুধগুলো দিয়ে না হয় তাহলে আমরা ওখানে একটা ছোট ইনজেকশন দিয়ে বা পরে একটা ছোট সার্জারিও লাগতে পারে। সবার একটা ধারণা রয়েছে এই বাতের ব্যথা বা আর্থ্রাইটিস শুধুমাত্র বয়স্ক মানুষদেরই হয়। একদমই ভুল ধারণা, কেন কি যেই ডিজিজেসগুলো আমরা আগে থেকে ধরে ট্রিট করতে চাই সেটা ইউজুয়ালি কম বয়সের ছেলে মেয়েদের হয়। মানে যেটা রুমেটয়েড আর্থ্রাইটিস খুব কমনলি 20 থেকে 40 বছরের মধ্যেই ডায়াগনোস হয়। হ্যাঁ, যেটা বাচ্চাদের আর্থ্রাইটিস হয় ওটা তো মানে less than 20 years of age। লুপাস যেরকম অটোইমিউন ডিজিজ আছে, ওটাও 20 to 40 years এজ গ্রুপ মোস্ট কমনলি ডায়াগনোসিস হয়। তো যেটা বয়স্ক মানুষদের দেখা যায়, হাড় খোয়ার যেটা অস্টিও আর্থ্রাইটিস আছে, শুধু একটা অস্টিও আর্থ্রাইটিসই আছে যেটা বয়স্ক মানুষদের দেখা হয়, ওটা হাঁটুতে খুঁচকিতে ব্যথা হতে পারে। সেটার জন্য আমরা কয়েকটা শুধু লাইফস্টাইল চেঞ্জেসগুলো বলি, একটু ব্যথার ওষুধ দিয়ে রাখি, একটু এক্সারসাইজেসগুলো দিই, ওইগুলোতে খুব বেশি কিছু করা যায় না। যেটাতে করা যায় ওটা একটু ইয়াং এজ গ্রুপেই অনসেট হয়। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যেরকম কোমরে ব্যথা, ইয়াং মেলসে যেরকম ছেলেদের একটু মানে 20-30 বছর ছেলেদের কোমরে ব্যথা হয়, ওটা অনেক বছর আনডায়াগনোজ থাকে, কেন কি আমরা ইগনোর করতে থাকি। কিন্তু ওইগুলো যদি আমরা আগে ধরে নিই ওটা খুব ভালো চিকিৎসা হতে পারে সেই রোগদের। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যদি থাকে। তো জেনেটিক প্রিডিসপোজিশন অফ এই যে ডিজিজগুলো কীরকম হয়, যেরকম লুপাস, রুমেটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এইগুলো আমরা দেখি যে ট্রান্স ইন ফ্যামিলিজ। তো স্পেশালি রুমেটয়েড আর্থ্রাইটিস জেনারেশনের পর জেনারেশনকে হচ্ছে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ওটা খুব কমনলি আমরা HLA-B27 বলে একটা টেস্ট করি, হ্যাঁ, পেশেন্টরা আসবে একটা HLA-B27 পজিটিভ রিপোর্ট নিয়ে, তো ওটা মানে পরপর 3-4টে জেনারেশনসকে হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখি। লুপাস সেরকম আমরা দেখি, কিন্তু খুব রেয়ারলি মাদারে থাকলে ডক্টর বা সানে হচ্ছে। অনেকক্ষণ ধরে একটা রোগের নাম আমরা শুনছি, অটোইমিউন ডিজিজ, এটা লুপাস। লুপাস রোগটা কি একটু সহজে বলুন, আর কি কি সিমটম দেখে এটা আগে থেকে একজন বুঝতে পারবে যে এটা একটু লুপাসের দিকে যাচ্ছে? সিস্টেমিক লুপাস এরিথেমেটাসাস। তো SLE যেটা লুপাস আমরা SLE বলি বা লুপাস শর্টে বলি,
ওটা ইউজুয়ালি মহিলাদের একটু বেশি টেন্ডেন্সি থাকে, ইয়াং ফিমেলস 20 to 40 year old ফিমেলস যে দেখা হয়, ইউজুয়ালি স্টার্ট হয় একটু ছোট ছোট গাঁঠে ব্যথা হচ্ছে, হ্যাঁ, বাটারফ্লাই র্যাশ দেখা যাচ্ছে, রোদে গেলে গাটা চুলকোচ্ছে বা জ্বলছে র্যাশগুলো, চুল পড়ে যাচ্ছে, লো গ্রেড ফিভার আসছে, তার সাথে মুখে ঘা বেরোনো, এগুলো লুপাসে প্রথমের দিকে দেখা হয়। তারপরে লুপাসে খুব কমনলি আমরা কিডনি ইনভলভমেন্টটা দেখি, তো কিডনি এসএলই নেফ্রাইটিস হতে পারে তাদেরকে। তার সাথে লুপাস এমনি বিকজ ইটস অ্যান অটোইমিউন ডিজিজ পুরো শরীরকে ধরে নিতে পারে, যে কোনো একটা অর্গান, যে ব্রেন, হার্ট, লাং, কিডনি সবকে মানে সব অর্গানসকে ধরে নিতে পারে, কিন্তু মেজরলি সিমটমস ইনিশিয়ালি এইগুলো যেটা বললাম সেইগুলো। এটা কি কিউরেবল ম্যাম? না, এটা সুগার, প্রেশার, থাইরয়েডের মতন লুপাস জীবনভর থাকে, যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ, তো আমরা যেহেতু ইমিউন সিস্টেমকে ইরাডিকেট করতে পারবো না সেরকম, বিকজ অফ দ্যাট এটা কিউরেবল নয়। কিন্তু যদি আগে ধরা পড়ে আর আমরা ওষুধগুলো আগে থেকে দিয়ে রাখি আর পেশেন্ট কমপ্লায়েন্ট থাকে, দেন দ্য পেশেন্ট ক্যান লিড আ নর্মাল লাইফ, মানে পেশেন্ট অলমোস্ট নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারে, কোনো অসুবিধা ইউজুয়ালি হয় না। আর কারোর যদি একবার আর্থারাইটিস হয় সেটা কি সেরে ওঠা সম্ভব পুরোপুরিভাবে? না, ওটা খুব কম ক্ষেত্রে, ইউজুয়ালি স্পেশালি রুমেটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস থাকলে এগুলো জীবনভরের রোগ, প্রেশার, সুগার, থাইরয়েডের মতন। খুব কম ক্ষেত্রে আমরা ইউজুয়ালি পেশেন্টদেরকে বলি যে জীবনভর ওষুধ খেতে হবে। যদি পেশেন্ট একদম ভালো থাকছে আমরা আস্তে আস্তে ওষুধের ডোজটা কমিয়ে দিতে পারি, আর খুব কম ক্ষেত্রে আমরা ওষুধগুলো বন্ধ করতে পারি, কিন্তু ওটা খুব বেশি নয়। মানে ভেরি রেয়ারলি একটা যদি মানে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বা এইগুলো কেসেসে আমরা দেখি যে রোগটা সেরে গেছে, মানে বেশিরভাগ মানে যদি বলা যায় তাহলে আর্থ্রাইটিসটা একটা ক্রনিক কন্ডিশন আছে, ওটা সেরে যাবে না, ওটা জীবনভর থাকে, আর চিকিৎসাটা মোটামুটি জীবনভর নিতে হয়। আদার্স কিছু রিউম্যাটিক ডিজিজ যেটা আপনি এক্ষুনি এলো, গাউট, তো গাউটটা কি? তো গাউট আমরা বলি যেটা ইউরিক অ্যাসিডের রোগ। তো গাউটে কি হয়, ইউজুয়ালি জয়েন্টসে ইউরিক অ্যাসিড গিয়ে ডিপোজিট হয়ে যায়, তো সেটার জন্য খুব মানে ফুলে যায় জয়েন্টটা, ব্যথা হয়। তো টিপিক্যালি ওটা আমরা ছেলেদের মানে রোগ, ছেলেদের দেখি, মেয়েদের খুব বেশি গাউট দেখি না, আনলেস কিডনি প্রবলেম আছে, না হলে মোস্টলি ছেলেদের রোগ এটা। আর টিপিক্যালি এটা পায়ের বুড়ো আঙ্গুলের নিচে ব্যথা হবে, মানে পেশেন্ট যখন ঘুমোতে গেল রাত্রিবেলা তখন একদম ঠিক ছিল, সকালে যখন ঘুম থেকে উঠলো তখন পা ফেলতে পারছে না, তো ওখানে একটা পুরো বুড়ো আঙ্গুলের নিচে পুরো ফুলে গেল, লাল হয়ে গেছে, ব্যথা হচ্ছে, একদম মানে টাচ করতে পারছে না, এত ব্যথা হয় গাউটে। তো ওইগুলো জয়েন্টে যখন হয় তখন আমরা গাউট সাসপেক্ট করি। এটার সাথে একটু ডায়েটের রিলেশন আছে, যে অ্যালকোহল যারা খায়, রেড মিট, সি ফুড, এইগুলো সুগারি ড্রিঙ্কস, এইগুলো খেয়ে গাউট, ইউরিক অ্যাসিডের রোগটা প্রেসিপিটেট হতে পারে। তো যখনই পেশেন্ট গাউটের অ্যাটাক নিয়ে আসে তো আমরা জিজ্ঞাসা করেছি এইগুলো জিনিস কি মানে গত কয়েকদিনে খেয়েছে কিনা, মানে গত কয়েক বছর ধরে? হ্যাঁ, কয়েকদিন না ম্যাম, বছর। হ্যাঁ, একদম বছর ধরে। আর প্রেসিপিটেট মানে যদি প্রিভিয়াস নাইট মানে কোনো পার্টিতে গেল, রেড মিট খাওয়া হলো, ড্রিঙ্কস খাওয়া হলো, এইগুলো। তো এটার জন্য একটা শর্ট কোর্স ট্রিটমেন্ট হয়। তারপরে যদি ইউরিক অ্যাসিড পারসিস্টেন্টলি বেশি থাকছে, 8-9 থাকছে, তাহলে আমরা ইউরিক অ্যাসিড কমানোর জন্য একটা ওষুধ, যেটা হয়তো মানে ফেবিক্সোস্ট্যাট বা অ্যালোপিরানল, এই দুটোই ওষুধ দেওয়া হয় ইউজুয়ালি। আর এটা দিয়ে আমরা ইউরিক অ্যাসিড মানে কম করার চেষ্টা করি। ম্যাম, ইউরিক অ্যাসিড হলে কোন কোন খাবারগুলো খাবো না? একটা তো বললেন আপনি রেড মিট, তারপর সামুদ্রিক কোনো খাবার, সামুদ্রিক মাছ, সি ফুড, অ্যালকোহল, এগুলো বাদ দিয়ে আরো অনেক কিছু বলে, যেমন বলে টমেটো খেতে না, বিভিন্ন বীজ খেতে না, ডাল খেতে না, এরকম অনেক কিছু রয়েছে। না, তো মানে এই টমেটো, ডাল, এইসবের পরিমাণ এত কম থাকে আমাদের নর্মাল ডায়েটে যে আমরা ইউজুয়ালি সেটা অ্যাভয়েড করতে বলি না, কেন কি যদি আমরা এতগুলো ফুড রেস্ট্রিকশন দিই তাহলে সেটা ফলো করা একটু মুশকিল হয়ে যায়। আর যেগুলো মেজর ফ্যাক্টরস আছে, যেরকম সুগারি ড্রিঙ্কস, এই সব কোক, ফ্যান্টা, এগুলোতে শুধু চিনি থাকে, এইগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। বিয়ার খুব প্রেসিপিটেট করে গাউটকে, এইগুলো। আর রেড মিট, তো টমেটো, ডাল আগে বলা হতো, কিন্তু এখন আমরা খুব বেশি ওটা গুরুত্ব দিই না, কেন কি নর্মাল ডায়েটের পরিমাণ খুব কম থাকে ওই জিনিসগুলোর। প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা তো এখন অনেকেরই থাকে, সারাদিন কাজ করে। তো ফাইব্রোমায়ালজিয়া লোকে বুঝবে কি করে আমার এরকম হয়েছে আর আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে? তার আগে এইসব যে নামগুলো বলছেন না, আপনারা বুঝতে পারছেন আমার মতো যারা মানুষ রয়েছেন,
ফাইব্রোমায়ালজিয়া, হ্যাঁ। একটা গাল ভরা নাম, এটাকে একটু সহজে বলুন এটা কি এবং এর সিমটমগুলো কি? তো ফাইব্রোমায়ালজিয়া বেসিক্যালি পেশেন্টরা এসে বলবে যে আমার সারা গায়ে ব্যথা হচ্ছে। তো আমি যদি জিজ্ঞাসা করি যে আমাকে আঙ্গুল দিয়ে দেখাও যে এখানে ব্যথা হচ্ছে, ও বলতে পারবে না। যেরকম রুমেটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট আমাকে আঙ্গুল দিয়ে দেখাতে পারবে যে আমার এই গাঁটে ব্যথা হচ্ছে, তো ফাইব্রোমায়ালজিয়া পেশেন্টরা বলবে যে আমার সারা গায়ে ব্যথা হচ্ছে। তো সেরকম কোনো গাঁট ফুলে যাচ্ছে না, মাংসপেশিতে ব্যথা হচ্ছে, হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে ব্যথা হচ্ছে, সন্ধেবেলা ব্যথা, সারা দিন ব্যথা থাকছে। আর এমনি আমরা ব্লাড রিপোর্টসে কিছু পাচ্ছি না, রুমেটয়েড ফ্যাক্টর ঠিক আছে, অ্যান্টি-সিসিপি ঠিক আছে, সিআরপি, ইএসআর এগুলো ঠিক আছে। তো ওদের ইউজুয়ালি ফাইব্রোমায়ালজিয়া ডায়াগনোস হয়, কয়েকটা একটু ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা টেস্ট করে দেখি যে কোনো টেন্ডার পয়েন্টস এইগুলো থাকলে আমরা ফাইব্রোমায়ালজিয়া ডায়াগনোস করি। তো ওদের কী হয় যে পেনের থ্রেশহোল্ডটা একটু কম হয়, সাধারণ মানুষের যত পেনের টলারেন্স হয় তার থেকে অনেক কম হয় ফাইব্রোমায়ালজিয়া পেশেন্টসের। তো খুব অল্প মানে কারণের জন্যই ওদের শরীরে ব্যথা হতে পারে। তো সেটারও চিকিৎসা হয়ে বেসিক্যালি ওটা একটু মানে মহিলাদের একটু বেশি দেখি এই রোগটা। আর এসে বলবে সারা গায়ে ব্যথা হচ্ছে, কিন্তু আমরা সেরকম কিছু এক্সামিন করেও পাবো না, আর ব্লাড রিপোর্টসেও কিছু বেরোবে না। মানে ট্রিটমেন্ট কি হবে তার যখন কিছুই পাওয়া যাচ্ছে না? ওটা দু তিনটে জিনিস হয়। একটা তো এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ আমরা বলি করতে। অ্যারোবিক এক্সারসাইজ মানে একটু মানে যাতে একটু হার্ট রেট বাড়ে, তো একটু ওয়াকিং, রানিং, জগিং বা কিছু একটা স্পোর্ট, কার্ডিও সহজে যেটা বলে। হ্যাঁ হ্যাঁ। তো যদি ওরা একটা কিছু স্পোর্ট মানে খেলতে ভালোবাসে তাহলে সেই স্পোর্টটা রোজ 8 ঘন্টা খেলবে, বা সুইমিং, এগুলো অ্যারোবিক এক্সারসাইজ হলো, তার সাথে ওষুধ। আর একটা রোগ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস, এগুলো রোগ না টাং টুইস্টার আপনি বুঝিয়ে বলুন তো, এগুলো আদৌ রোগের নাম নাকি আপনারা প্ল্যান করে এসেছেন এইসব ভুলভাল বলবেন বলে? না, এগুলো তো এলিয়েনদের রোগ, এগুলো মানুষের হয়। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডেলাইটিস পরে আর একটা টাং টুইস্টার স্পন্ডাইলো আর্থ্রাইটিস গ্রুপের মধ্যে, ঠিক আছে? এটা অ্যাগেন এটা ইয়াং ছেলেদের ক্ষেত্রে বেশি। আগে তো বলা হতো এটা শুধু ছেলেদের রোগ, কিন্তু মানে এখন আমরা মানে যে সায়েন্সটা অ্যাডভান্স করেছে আমরা দেখছি যে শুধু ছেলেদের রোগ না, এটা মেয়েদেরও হয়, আর অনেক কমনলি হয়। আগে বলা যেত যে 9টা ছেলের এই রোগটা হয় তাহলে শুধু একটা মহিলার হবে, কিন্তু সেই রেশিওটা এখন সঠিক নয়। তো এটা বেসিক্যালি পেশেন্টরা আসবে লোয়ার ব্যাক পেন নিয়ে, কোমরে ব্যথা নিয়ে, আর এটা সকালের দিকে বেশি হবে বা রাত্রিবেলায় বেশি হবে। তো সারাদিন যখন পেশেন্ট অ্যাক্টিভ আছে, কাজ করছে, তখন খুব বেশি কিছু বুঝতে পারবে না। যেই শুতে গেল তার 1-2 ঘন্টা পর হ্যাঁ কোমরে ব্যথার জন্য হয়তো ঘুম ভেঙে যাচ্ছে, পাশ ফিরতে পারছে না, বা সকাল ভোরের দিকে 4-5টার সময় যখন মানে পাশ ফিরতে যাচ্ছে বা বেড থেকে নামতে যাচ্ছে, তখন একদম নামতে পারছে না কোমরের ব্যথার জন্য। তো সেইগুলো হলো তোমার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের লক্ষণ মেন। হ্যাঁ, তো এটা তোমার কোমরে ব্যথা, ইয়াং পেশেন্টদের কোমরে ব্যথা মানে রাত্রিবেলা বা ভোরের দিকে, তো এটা নিয়ে ওরা আসে। তার সাথে খুঁজকিতে ব্যথা, হাঁটুগুলো গোড়ালি বা অন্য জয়েন্টে ব্যথা হতে পারে। এটার সাথে আরও কয়েকটা জিনিসগুলো রিলেটেড আছে। এটা সোরিয়াসিসের পেশেন্টদেরও হতে পারে, যেটা আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলি। তো যাদের স্কিনের সোরিয়াসিস, চামড়ার রোগ সোরিয়াসিস আছে, তাদের ক্ষেত্রে আমরা এই স্পন্ডাইলো আর্থ্রাইটিস দেখতে পারি। এই পেশেন্টরা যদি আমাদের কাছে শুরুতে চলে আসে, আমরা মানে ওদের জন্য অনেক কিছু করতে পারি। একটা তো অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করা খুব জরুরি, তার সাথে ওষুধপত্র। কিন্তু ওরা যদি লেটে আসে, 20-30 বছর অবধি এই ডিজিজটা আনডায়াগনোসড মানে থাকতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা যেটা খুব কমনলি বলি, আর হয়তো আপনারাও শুনেছেন, ব্যাম্বু স্পাইন নিয়ে আসে পেশেন্টরা। সেই ক্ষেত্রে একদম স্পাইন সোজা ব্যাম্বুর মতন সোজা হয়ে যায়, আর ওরা ঘাড় নাড়াতে পারছে না, কোমর নাড়াতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। তো এটার জন্য অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের জন্য আর্লি ডিটেকশন আর আর্লি ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে, যাতে আমরা এই কমপ্লিকেশনসগুলো অ্যাভয়েড করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ রোগ মায়োসাইটিস, এটা একটু সহজে বলুন। আমি জানি আপনার মনে হবে আবার একটা এলিয়েনের রোগ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এগুলো সব মানুষেরই হয়। আমার মনে হয় এখন হয়তো মানে সবাই শুনেছে, কেন কি একটা সেলিব্রিটিকে রিসেন্টলি সামান্থা রুথ প্রভুকে মানে হয়েছিল মায়োসাইটিস 1 বছর বা 1.5 বছর আগে। তো তখন এটা কি অটোইমিউন ডিজিজ? হ্যাঁ, এটা অটোইমিউন ডিজিজ। এটা বেসিক্যালি মায়োসাইটিসের মানে মায়ো মিনস মাসল আর আইটিস মিনস ইনফ্লেমেশন। তো এটা মাংসপেশির বাত। তো যখন মাসলের মধ্যে ইনফ্লেমেশন হয়, সেটাকে আমরা মায়োসাইটিস বলি। তো মাসলের কাজ
একটু কম্প্রোমাইজ হয়ে যায়, আমরা নিচে বসলে সহজে উঠতে পারবো না, বা মানে একটা সাপোর্ট লাগবে উঠতে গেলে, বা হাতটা ওভারহেড তুলতে পারবো না, চিরুনি করতে গেলে, শ্যাম্পু করতে গেলে, চুল বাঁধতে গেলে, এইগুলো করা, ওভারহেড অ্যাক্টিভিটিস করা মুশকিল হয়ে যায়, বেডে পাশ ফিরতে অসুবিধা হয়, শোয়ার অবস্থা থেকে বসার জন্য হেল্প লাগে। হ্যাঁ, যখন খুব সিভিয়ার হয়ে যায় তখন গলায় অসুবিধা হতে পারে, মানে ঢোক গিলতে গেলে, খাবার গিলতে গেলে ওটা নাক থেকে বেরিয়ে আসতে পারে, ওটা খুব সিভিয়ার কেসে দেখা যায়। কিন্তু যখন অটো ইমিউনিটি আমাদের মাসেলের অ্যাগেনস্ট কাজ করছে, তখন মাসেলে ইনফ্লামেশন, মাসেলের বাত, সেটাকে মায়োসাইটিস বলা হয়। তো সেই ক্ষেত্রেও যদি আর্লি ডিটেকশন হয়, আমরা ওষুধপত্র শুরু করতে পারি, তো এটাও পেশেন্ট অলমোস্ট নিয়ার নর্মাল লাইফ লিড করতে পারে। তো রিউম্যাটোলজি নিয়ে আলোচনা হচ্ছে, স্টেরয়েড আসবে না সে তো হতে পারে না। তো এই যে স্টেরয়েড, আপনারা তো প্রচুর স্টেরয়েড ইউজ করেন, লোকের একটা খুব ভয় থাকে স্টেরয়েড এত দিচ্ছে কি হবে। তো এই স্টেরয়েডটা কখন দেন, কত দিনের জন্য দেন, কীরকম ডোসেজের জন্য দেন, এবং দিলে যে কোনো ক্ষতি হয় না, সেটা কি সত্যি? স্টিরয়েড মানে আমাদের সোসাইটিতে মানে খুব ভয় পায় পেশেন্টরা যে আপনি স্টিরয়েড দিচ্ছেন, তো স্টিরয়েড দিচ্ছেন না, মানে রিকোয়েস্ট করে পেশেন্টরা আমাদেরকে এসে যে স্টিরয়েড দেবেন না। কিন্তু এখন মোস্টলি যে আর্থ্রাইটিসের রোগ আছে, বাতের রোগ আছে, সেইগুলো আমরা একটা মানে সায়েন্স নিয়ে একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে হয়তো স্টিরয়েডের দরকার পড়ে না। এতগুলো ওষুধ, নতুন ওষুধগুলো চলে এসেছে, এতগুলো অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। কিন্তু অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে যেরকম আমাদের লুপাস হলো, স্ক্লিরোডার্মা কয়েক ক্ষেত্রে, আর মায়োসাইটিস, এইগুলোর এই ডিজিজের ক্ষেত্রে স্টিরয়েড একদম লাইফ সেভিং ড্রাগ আছে। তো তখন আমাদেরকে বেনিফিটস আর কনসটা দেখতে হয়। যদি এই ক্ষেত্রে আমরা স্টিরয়েড না দিই তাহলে পেশেন্টের ক্ষতি খুব বেশি হবে স্টিরয়েড মানে দেওয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি। আমরা ইউজুয়ালি ট্রাই করি যত কম ডোজে স্টিরয়েডে আমরা দিতে পারি, যত কম ডিউরেশনের জন্য। কিন্তু স্টিরয়েড যখন দরকার পড়ে তখন ইট ইজ ইনএভিটেবল, তখন আমাদেরকে দিতেই হয়। যদি আমরা স্টিরয়েড কম ডিউরেশনের দিই, মানে যদি 3-4 মাসের মধ্যে আমরা স্টিরয়েডটাকে কম ডোজে নিয়ে আসি, মানে যদি 10-এর মধ্যে যদি আমরা স্টিরয়েড ডোজ নিয়ে আসি, ওটা খুব বেশি ক্ষতি করে না। যদি আমরা লং টার্ম স্টিরয়েড অনেক বছরের দীর্ঘদিন দিয়ে যাচ্ছি, বা 10, 20, 30 মিলিগ্রাম দিয়ে যাচ্ছি, তখন কয়েকটা সাইড এফেক্টস দেখা যায়, যেরকম বোন মিনারেল ডেন্সিটি কম হতে পারে, হাড়গুলো মানে উইক হয়ে যেতে পারে, সুগার বাড়তে পারে, প্রেশার বাড়তে পারে, পেশেন্টের ওয়েট বাড়তে পারে, মুখটা ফুলে যেতে পারে। তো এইগুলো স্টিরয়েড দিয়ে হতে পারে, কিন্তু ওইগুলো লং টার্ম। আর যখনই আমরা লং টার্ম স্টিরয়েড দিচ্ছি তখন আমরা সবসময় পেশেন্টদেরকে বলে রাখি, আর এই প্রেশার, সুগার, এগুলো আমরা মনিটর করতে থাকি। বেসিক্যালি বলার উদ্দেশ্য হলো যে যখন স্টিরয়েড দিতে হয় অটোইমিউন কেসেসে, তখন দিতেই হয়, মানে ওটা কিডনি বাঁচানোর জন্য বা মাংসকে বাঁচানোর জন্য তখন দিতেই লাগে। কিন্তু আমরা ট্রাই করি যে যত তাড়াতাড়ি ওটা টেপার করে কম ডোজে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু এত যে ভয় আছে সোসাইটিতে যে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য যখন স্টিরয়েড দিই, কয়েক ক্ষেত্রে সেটা লাগে, ওইগুলো খুব বেশি কোনো কিন্তু লং টার্ম ইফেক্ট করে না। ওটা মানে যখন আমরা 2-3 মাসের মধ্যে স্টিরয়েড স্টার্ট করে বন্ধ করে দিই, সেটার জন্য মানে সেরকম কোনো প্রবলেম হয় না। অনেক ক্ষেত্রে আমরা আর্থ্রাইটিসে জয়েন্টের মধ্যে স্টিরয়েড দিই, ইন্ট্রা আর্টিকুলার স্টিরয়েড, সেটা অনেকটাই সেফ থাকে, কেন কি ওটার দিয়ে সুগারও বাড়ে না, ওটা সুগার পেশেন্টদেরও আমরা দিতে পারি, আর সেটা কোনো ব্লাড সিস্টেমিক অ্যাবজর্পশন হয় না সেই ক্ষেত্রে। তো ইন্ট্রা আর্টিকুলার জয়েন্টের মধ্যে যদি আমরা আর্থ্রাইটিস পেশেন্টকে স্টিরয়েড দিচ্ছি, ওটা অনেকটাই সেফ। ম্যাম, এখন কি আর্থ্রাইটিস বেড়ে গেছে? মানে আগে যতটা পেশেন্ট আপনারা পেতেন তার থেকে কি বেড়েছে? আর্থ্রাইটিসের পরিমাণটা বেড়েছে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু একটু অ্যাওয়ারনেস যেহেতু বেড়েছে, আমাদের কাছে পেশেন্টরা মানে আগেই চলে আসছে। যেরকম আগে 10 বছর ওরা ভুগতেন, তারপরে একটু মানে গাঁটগুলো বেঁকে নিয়ে আসছেন, তখন এখন এতটা ওয়েট করেন না পেশেন্টরা, তার যেহেতু অ্যাওয়ারনেস বেড়েছে, ওরা আগেই চলে আসছে। ম্যাম, আমাদের কি কি লাইফস্টাইলের জন্য এই আর্থ্রাইটিস হয়? তো ইউজুয়ালি যেরকম রুমেটয়েড আর্থ্রাইটিস লাইফস্টাইলের সাথে রিলেটেড নয়। একটাই জিনিস বলবো, যেটা স্মোকিং দিয়ে সব আর্থ্রাইটিস বাড়ে। তো রুমেটয়েড আর্থ্রাইটিস হোক, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, সব আর্থ্রাইটিস স্মোকিং দিয়ে অ্যাগ্রাভেট হয়ে যায়। কিন্তু
এরকম আমরা অনেক পেশেন্টরা বলবে যে আমি তো শুধু বাড়ির খাবার খাই, রোজ এক্সারসাইজ করি, রোজ যোগা করি, কিন্তু তাও আমার রুমেটয়েড আর্থ্রাইটিস কেন হলো? সেটা কিন্তু লাইফস্টাইল ডিজিজ নয়। লাইফস্টাইল ডিজিজ আপনার সুগার হলো, প্রেশার হলো, অস্টিওআর্থ্রাইটিস, এইগুলো লাইফস্টাইল ডিজিজেস। রুমেটয়েড আর্থ্রাইটিস বা লুপাস বা মায়োসাইটিস এইগুলো লাইফস্টাইল ডিজিজেস নয়। আপনি যতই ভালো লাইফস্টাইল লিড করছেন, এটা যদি মানে হওয়ার থাকে তাহলে কেউ অ্যাভয়েড করতে পারবে না এগুলো। তো রিউম্যাটিক ডিজিজে এক্সারসাইজের কি রোল? এক্সারসাইজের রোল মোস্টলি আর্থ্রাইটিস হয়, অটোইমিউন ডিজিজেসে আমরা যেহেতু মানে পেশেন্টদেরকে অ্যাক্টিভ লাইফস্টাইল তো সবার জন্যই ভালো, কিন্তু স্পেসিফিক্যালি যদি আমরা আর্থ্রাইটিসের কথা বলি তাহলে রুমেটয়েড আর্থ্রাইটিসে একটা মানে এক্সারসাইজ করলে, সব জয়েন্টের মুভমেন্টগুলো করলে অবভিয়াসলি জয়েন্টসগুলো ভালো থাকে। কিন্তু স্পেশাল মেনশন করব অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে যে পেশেন্টরা আসে তাদেরকে আমরা বলি যে এক্সারসাইজেস রোজ 1 ঘন্টা ডিভোট করতে। এক্সারসাইজেস মানে ওরা ইয়াং পেশেন্টরা আসে, এক্সারসাইজ ওরা 1 ঘন্টা করলে অনেকটাই ইমপ্রুভমেন্ট পাবে আর মেডিকেশন অনেকটাই কম লাগে, ব্যাম্বু স্পাইনটা অ্যাভয়েড করতে পারবে। তো এমনি তো এক্সারসাইজেস আমরা সব পেশেন্টদেরকে করতে বলি, কিন্তু স্পেশাল মেনশন রইল এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে। ওদেরকে আমরা বলি যেরকম দিনে 3 বেলা ভাত খাও সেরকম 2 বেলা এক্সারসাইজ করতে হবে। তো এই রিউম্যাটিক ডিজিজেস ছাড়া আর আপনার কি শখ? আমি একটু পেইন্ট করি, একটু গান গাই। তো ম্যামের আঁকা কিছু ছবি আমরা দেখব। বাহ বাহ বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা রিউমেটোলজি নিয়ে অনেকটা জানতে পারলাম, অনেকটা ডিটেলে জানতে পারলাম। এর আগে অল্প অল্প কথা হয়েছে, এবং তার সাথে ধন্যবাদ জানাই আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। তো ম্যাম, এই যাতে এই রিউমেটোলজির দিকে না যেতে হয় বা রিউমেটয়েড ডিজিজ বা অটোইমিউন ডিজিজের দিকে না যেতে হয়, আমরা কি কি লাইফস্টাইল চেক করতে পারি? প্রবলি একটা অ্যাক্টিভ লাইফস্টাইল উইথ অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার 40 মিনিটস অফ অ্যাক্টিভ এক্সারসাইজ, আর কিছু না, হেলদি ফুড, লেস স্ট্রেস, প্রপার স্লিপ, এগুলো তো সবসময় পসিবল হয় না। আর খুব বেশি আপনি যদি আপনার কপালে আছে তাহলে আপনি কিছু করতে পারবেন না। আমি ডাক্তার থেকে জ্যোতিষীর মতন কথা বলছেন কেন? কপালে যদি থাকে হবে না। না, কিছু কিছু রোগ এরকমই আছে, কিছু কিছু রোগ স্পেশালি ম্যাম যেটা বলেন অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে উপর থেকে একবার এরকম করে ফেলে দিলে আর এরকম হাত পাততেই হবে, কিছু করার নেই, মানে ছাড়তে পারবেন না। সো ম্যাম, কেমন লাগলো আমাদের সাথে আজকে আড্ডা মেরে? খুব ভালো লাগলো। ইট ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স, আমি কখনো এরকম শুটিং করিনি। যাক, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। প্রবাবলি এরপর আপনি আরো করবেন। পরে আমরা একটা গানের অনুষ্ঠান করব যেখানে আপনি লিড সিঙ্গার থাকবেন, আমাদের মেইন সিঙ্গার। হ্যাঁ, অর্কেস্ট্রার সাথে একদম একটা ছোট অডিশন হবে নাকি ম্যাম? ম্যাম বলে না, আমি আবার করবো না। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আর আপনারাও প্লিজ আমাদের এই পর্বগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আরো ছড়িয়ে দিন। ডাক্তারবাবু বলে দিন। ছড়িয়ে দিন না, এরকম করে ছড়ান, এরকম করে যেখানে পারেন সেখানে ছড়ান, কারণ আমাদের নেক্সট টার্গেট 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। আপনারা দ্রুত আমাদেরকে রিচ করে দিন, লোকজনকে পায়ে ধরে, ঘাড় ধরে, যেভাবে হোক আপনারা সাবস্ক্রাইব করান, এবং তার সাথে আমাদের কমেন্ট সেকশনে জানান যে আর কোন কোন বিষয় নিয়ে চান আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।